গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রথমে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের দেশে এখন লকডাউন চলছে, এই লকডাউন চলবে আগামী 3রা মে পর্যন্ত। তো সরকারি নির্দেশ অনুসারে এই সময় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও অন্যান্য একাডেমিক সেন্টার সবগুলোই কিন্তু বন্ধ। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অনলাইন ক্লাসের, এবং এই অনলাইন ক্লাসে আজকে আমরা প্রথম দিন। তো আমি চাইবো তোমরা সবাই এই অনলাইন ক্লাসে পার্টিসিপেট করো এবং আপডেট থাকো। আজকে যে বিষয়টি তোমাদের আলোচনা করব সেটি হচ্ছে ডিএলএড পার্ট 2 এডুকেশনাল স্টাডিজ, অর্থাৎ CC02। তো এখানটায় তোমরা জানো যে 10টি ইউনিট রয়েছে এই সাবজেক্টটাতে। তো এই 10টি ইউনিটের মধ্যে আমি তোমাদের ধারাবাহিকভাবে 6, 7, 8, 9, 10 এই 5টি ইউনিট থেকে ইম্পর্টেন্ট যে লং প্রশ্নগুলো হয় 7 এবং 16 নম্বরের লং প্রশ্ন, সেগুলো আমি আলোচনা করে দেবো। তো আজকে আমি তাই প্রথম 6 নম্বর যে ইউনিটটি সেটি শুরু করছি। 6 নম্বর ইউনিটের বিষয়বস্তু হলো শিক্ষা, রাজনীতি এবং সমাজ। তো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে দুটি হয়। 1 নম্বর হচ্ছে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করো, এটি 7 নম্বরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, যে সকল সম্প্রদায় শিক্ষাগত কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদের পিছিয়ে পড়ার কারণগুলি আলোচনা করো এবং এই জনগোষ্ঠীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো, এটি 16 নম্বরের প্রশ্ন। তো আজকে তোমাদের আমি প্রথম প্রশ্ন অর্থাৎ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করো, এটি আলোচনা করছি। তো এই প্রশ্নটির টোটাল 9টি পয়েন্ট হয়। আমি ক্রমান্বয়ে এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিকা। তো ভূমিকাতে বলা যায় যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপর রাজনীতির কিন্তু একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব অবশ্যই রয়েছে। প্রাচীনকাল থেকে দেখতে গেলে যখন বৈদিক যুগে যখন আশ্রমিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, এরপরে যখন ভারতবর্ষে গুপ্ত বংশ, এছাড়া মৌর্য বংশ, পাল রাজা এবং সেন রাজাদের শাসনকাল শুরু হয়, তখনও কিন্তু দেখা যায় যে শিক্ষানুরাগী সম্রাটগণের আনুকূল্যে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার প্রসার ঘটেছিল, যার জন্য গুপ্ত যুগে গড়ে উঠেছিল পৃথিবী বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। এর পরবর্তীকালে পাল যুগেও ধর্মপাল ছিলেন শিক্ষানুরাগী রাজা, তার সময়ে গড়ে উঠেছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এর পরবর্তীকালেও যখন মধ্যযুগে ভারতবর্ষে ইসলামী যুগ শুরু হয়, তখনও ঠিক একই চিত্র দেখা দেয়। তখনও শিক্ষা ব্যবস্থার উপরে সুলতান ও বাদশাহগণের প্রভাব ছিল অপরিসীম। যে সমস্ত সুলতানেরা শিক্ষানুরাগী ছিলেন তাদের সময় শিক্ষার উন্নতি হয়েছিল, আর যে সমস্ত সুলতানেরা শিক্ষানুরাগী ছিলেন না তাদের সময় শিক্ষার মান অনেকটা নেমে গিয়েছিল। তো যাই হোক, তো এই মধ্যযুগে দেখা যায় যে মধ্যযুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল তার উপরে যে রাজনৈতিক প্রভাব সেটি কিন্তু গোষ্ঠীগত বা আদর্শগত ছিল না, সম্পূর্ণভাবেই ছিল ব্যক্তিকেন্দ্রিক প্রভাব। এর পরবর্তীকালে আধুনিক যুগে, বিশেষ করে ব্রিটিশ যুগে, যে শিক্ষার উপরে যে রাজনৈতিক প্রভাব ছিল তা ছিল সাম্রাজ্যবাদ ভিত্তিক। অর্থাৎ তারা শিক্ষা বিষয়ে তারা সবসময় কি চাইতো যে ইংরেজি শিক্ষার প্রচলন করা। তো ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে স্থায়ী করার জন্য তারা কি করেছিল যে আমাদের যে দেশীয় শিক্ষা ব্যবস্থা সেটাকে কিন্তু তারা নেগলিজেন্সি করেছিল অনেকটাই। এর পরবর্তীকালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন নানা ধরনের আইন প্রণয়ন করা হয় এবং কমিশন গঠিত হয় শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি গলদ ছিল সেগুলোকে পূরণ করার জন্য। তো দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু রাজনৈতিক প্রভাবকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এরপর 2 নম্বর পয়েন্টে রয়েছে গণতন্ত্র কী। তো এর সম্পর্কে অনেক কি বলবো, রাজনীতিবিদ আলোচনা করেছেন, শিক্ষাবিদ আলোচনা করেছেন। তো এর মধ্যে আমাদের একটি পরিচিত উক্তি রয়েছে, আমাদের মার্কিন প্রেসিডেন্ট
আব্রাহাম লিঙ্কন, তার একটি বিখ্যাত উক্তি, তিনি গণতন্ত্র সম্পর্কে বলেছেন, গণতন্ত্র বলতে বোঝায় গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। অধ্যাপক গেটেলও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই হলো গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রে কি হয়, সমস্ত জনগণ সকলেই সমানভাবে অংশ নিয়ে থাকে, সমানাধিকার প্রয়োগ করে থাকে, সেটা নীতি নির্ধারণ হোক, আইন প্রণয়ন হোক বা প্রতিনিধি নির্বাচন হোক না কেন। এরপর আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্টটি হলো গণতন্ত্রের বৈশিষ্ট্য। তো গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর, গণতন্ত্র ব্যক্তির মর্যাদাকে স্বীকৃতি দেবে। নাম্বার 2, গণতন্ত্র সকলের অধিকারকে সুনিশ্চিত করবে। নাম্বার 3, গণতন্ত্র রাজনীতিক ও সামাজিক রাজনীতিকে মর্যাদা দেবে। 4 নম্বর, গণতন্ত্র ব্যক্তির অধিকার ও দায়িত্বকে স্বীকৃতি দেবে। এবং শেষে বলা হয়েছে যে গণতন্ত্র 3টি মূল্যবোধ অর্থাৎ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধকে সবসময় গুরুত্ব দেবে। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব, 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। তো আমরা জানি যে স্বাধীনতা অর্জনের পর সংবিধানে ভারতবর্ষকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সেখানে এও বলা হয়েছে যে শিক্ষার ক্ষেত্রেও যে গণতান্ত্রিক ব্যবস্থাকে কিন্তু বাস্তবায়িত করা হবে। তো এই হিসেবে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় যে শিক্ষার প্রত্যেকটি ক্ষেত্রে, অর্থাৎ বিদ্যালয়, প্রশাসন, শিক্ষক, শৃঙ্খলা বা শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, সেগুলি সমস্ত ক্ষেত্রে যাতে গণতান্ত্রিক প্রথা মেনে চলে। নেক্সট যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে 5 নম্বর পয়েন্ট, গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। এখানে গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলি হবে যে 1 নম্বর, গণতান্ত্রিক শিক্ষাতে সবসময় উন্মুক্ত মনের বিকাশ সাধন হবে। 2 নম্বর, স্বাধীন চিন্তাভাবনার বিকাশ। 3 নম্বর, দেশপ্রেমের বিকাশ। 4 নম্বর, সামাজিক ন্যায়ের প্রতি আস্থা। 5 নম্বর, আন্তর্জাতিক মানসিকতার বিকাশ। 6 নম্বর, সদ্ভাব ও সহমর্মিতা গড়ে তোলা হবে। এরপরে 6 নম্বর পয়েন্ট হলো পাঠ্যক্রম। তো গণতান্ত্রিক শিক্ষার পাঠ্যক্রমে 1 নম্বর বিষয় বলা হয়েছে যে চাহিদা ও প্রত্যাশার উপরে গুরুত্ব আরোপ করা হবে। 2 নম্বর, এই পাঠ্যক্রমে বৈচিত্র্যের নীতি, অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহ এবং প্রবণতা অনুসারে পাঠ্যক্রমকে গ্রহণ করা হবে। 3 নম্বর, এই পাঠ্যক্রমে শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটি কার্যাবলীতে তা কিন্তু দেখা হবে। 5 নম্বর বিষয়, পাঠ্যক্রমে বলা হয়েছে যে শিক্ষার্থীরা যাতে পরবর্তীকালে সামাজিকভাবে প্রয়োজনীয় ও উৎপাদন সক্ষম ব্যক্তিতে পরিণত হয় তার ব্যবস্থা কিন্তু করা হবে, অর্থাৎ এখানে ব্যক্তি উৎকর্ষতার নীতিকে গ্রহণ করা হবে। 5 নম্বর বিষয় হলো এখানে অন্তর্ভুক্তি শিক্ষার নীতি গ্রহণ করা হবে। পরের পয়েন্ট 7 নম্বর পয়েন্ট হলো শিক্ষণ পদ্ধতি। তো গণতান্ত্রিক শিক্ষণ পদ্ধতিতে যে সমস্ত পদ্ধতিগুলির কথা বলা হয়েছে সেগুলি হচ্ছে 1 নম্বর দলগত কাজ, 2 নম্বর প্রকল্প নীতি, 3 নম্বর ভূমিকা অভিনয় ও খেলা, 4 নম্বর সার্ভে পদ্ধতি, 5 নম্বর অনুসন্ধান পদ্ধতি এবং কৌশল, 6 নম্বর হচ্ছে নির্মাণবাদ ভিত্তিক কৌশল। পরের পয়েন্ট হলো 8 নম্বর পয়েন্ট, শিক্ষক ও শৃঙ্খলা। তো এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সর্বদাই শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, আদর্শ মূল্যবোধ বিকাশে সহায়তা করবেন এবং তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী পঠন পাঠনের ব্যবস্থা করবেন। আর শৃঙ্খলা স্থাপনের ক্ষেত্রে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় আত্মশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলার উপর সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে যাতে শিক্ষার্থীরা বিভিন্ন
পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে এবং সহযোগীভাবে কাজ করতে পারে, একসঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে পারে, এবং শিক্ষার্থীরা যাতে ধৈর্য, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদির মূল্য অনুধাবন করতে সক্ষম হয় সেটি কিন্তু দেখা হবে। সর্বোপরি প্রত্যেকটি কাজে যাতে তার মধ্যে আত্মশৃঙ্খলা থাকে সেটি কিন্তু একটি অপরিহার্য বিষয়। এবারে আসছি শেষ পয়েন্টটি হলো বিদ্যালয় ও বিদ্যালয় প্রশাসন। তো গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিদ্যালয়কে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। টমাস এইচ ব্রিগস তিনি বলেছেন যে বিদ্যালয় হলো গণতন্ত্রের প্রকৃত অভিভাবক। তো সেজন্যই বিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক জীবনযাপনে সবসময় উদ্বুদ্ধ করবে। আর শিক্ষার্থীরা যাতে সমবেতভাবে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে পারে সেটা কিন্তু দেখা বিদ্যালয়ের কর্তব্য। সেই সঙ্গে বিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হলো যে যাতে প্রশাসনের সঠিক স্তরে সঠিকভাবে ক্ষমতা বন্টন এবং দায়িত্বগুলি পালন করা হয়ে থাকে। আর প্রশাসনের মূল লক্ষ্য হবে বিকেন্দ্রীকরণ এবং মানব সম্পর্ক স্থাপন করা। এবার সবশেষে বলা যায় যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষাক্ষেত্রে রাজনীতি অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলেছে, সেটি আমাদের কখনোই কাম্য হওয়া উচিত নয়। আমাদের দেখতে হবে যাতে শিক্ষাক্ষেত্রে রাজনীতি সবসময় ইতিবাচক একটা প্রভাব ফেলে, তাহলে আমাদের সকলের জন্য সেটি মঙ্গল ও শুভ হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আবার আমি পরের যে প্রশ্নটা রয়েছে 16 নম্বর প্রশ্নটি আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ।